ডিয়ার লার্নার, আজকে আমরা PMAY বা প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আলোচনা করব। প্রধানমন্ত্রী আবাস যোজনাতে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে আপনার GRS রিক্রুটমেন্টের পরীক্ষায়। তো GRS এর পার্ট সি জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমে ছিল MGNREGS, সেগুলো নিয়ে আলোচনা করেছি। একটা ভিডিও দেওয়া আছে, সেখানে MCQ গুলো পুরো কভার করা আছে, সেগুলো একটু দেখে নেবেন। তারপর NRLM ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন নিয়ে আলোচনা করা হয়েছে, ভিডিওগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এগুলো দেখবেন। আর আজকে জাস্ট প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আলোচনা করব। কবে চালু হয়েছিল, পূর্ববর্তী নাম কি ছিল, কত টাকা ফান্ডিং দেওয়া হচ্ছে, কিভাবে দেওয়া হচ্ছে, সবকিছু বিষয় নিয়ে আলোচনা করবো। এক কথায় প্রধানমন্ত্রী আবাস যোজনা এই ভিডিওগুলো দেখলে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্বন্ধে যেগুলো প্রশ্ন পরীক্ষায় আসার মতো রয়েছে সবকিছু আপনি জেনে যাবেন, আর আপনাকে পড়তে হবে না, এবং পুরো টপিকটাই কভার করা হয়েছে এই ভিডিওতে। তো ভিডিওটা কন্টিনিউ করুন। প্রথম প্রশ্ন, PMAY এর পুরো নাম কি? তো PMAY এর পুরো নাম হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। তো পরের প্রশ্ন যেটা হচ্ছে PMAY এর লক্ষ্য কি? PMAY এর লক্ষ্য হচ্ছে হাউজিং ফর অল বাই 2022। বা একটা ট্যাগলাইনও বলা যেতে পারে যে PMAY এর গোল কি বা মটো কি। PMAY এর গোল বা মটো হচ্ছে হাউজিং ফর অল বাই 2022। সেই লাইনটা মনে রাখবেন, কিন্তু অপশানগুলো অনেকগুলো অপশন দিয়ে দিতে পারে। তো হাউজিং ফর অল বাই 2022 সেটাই হচ্ছে সঠিক অপশন। পরের প্রশ্ন হচ্ছে PMAY পূর্বে কী নামে পরিচিত ছিল? তো আমরা দেখতে পাচ্ছি যে সরকারের যে বিভিন্ন স্কিমগুলো সেগুলো কিন্তু যেমন MGNREGA, আগে ছিল NREGA, পরবর্তীতে নাম করা হলো MGNREGA। তারপর যেটা NRLM, পূর্ববর্তী ছিল SGSY, তারপর হলো NRLM, তারপরে আবার নাম চেঞ্জ হয়ে DAY হয়ে গেছে। তো স্কিমগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তো PMAY আগে ছিল ইন্দিরা আবাস যোজনা বা IAY নামে পরিচিত ছিল। PMAY কবে চালু হয়? PMAY মার্চ 2016 সালে চালু হয়। তার আগে কিন্তু তার নাম ছিল ইন্দিরা আবাস যোজনা বা IAY। তো একটা কথা বলছি যে GRS পদে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা রয়েছে, NRLM রয়েছে, তারপর MGNREGA রয়েছে, এগুলোতে কিন্তু প্রশ্ন করবে। তো আমরা MGNREGA থেকে MCQগুলো কভার করেছি, NRLM থেকে MCQগুলো কভার করেছি, আজকে জাস্ট PMAY কভার করছি। তো বাকি ভিডিওগুলো যদি না দেখেন, MCQ ডিসকাশন না দেখেন, তাহলে কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমি এগুলো দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু ক্লিক করেই ওই ভিডিওগুলো দেখতে পারেন এবং ওইগুলো PDF-ও আপনি কালেক্ট করতে পারেন, যেগুলো আপনার GRS পদে রিক্রুটমেন্টের পরীক্ষায় অবশ্যই কাজে আসবে। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে PMAY বা প্রধানমন্ত্রী আবাস যোজনা কোন কোন অঞ্চলে প্রযোজ্য হবে না? তো PMAY কিন্তু সারা ভারতবর্ষে প্রযোজ্য হবে, শুধুমাত্র দিল্লি এবং চণ্ডীগড় ছাড়া। দিল্লি এবং চণ্ডীগড়ে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা কোনো প্রকল্প গ্রহণ করতে পারবে না, বাকি সব রাজ্য সেটা গ্রহণ করতে পারবে। পরের প্রশ্ন হচ্ছে PMAY প্রকল্পে কেন্দ্র এবং রাজ্য সরকারের অনুদানের অনুপাত কত? তো PMAY প্রকল্পে কেন্দ্র এবং রাজ্য সরকারের অনুদানের অনুপাত হচ্ছে 60:40। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনায় যদি 100 টাকা খরচ হয়, তাহলে কেন্দ্র সরকার দেবে তার 60 টাকা এবং রাজ্য সরকারকে বহন করতে হবে বাকি 40 টাকা। কিন্তু উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য সেই শেয়ারটা অন্যরকমের, কারণ আমরা জানি যে উত্তর পূর্বাঞ্চলের 8টা রাজ্যের জন্য ভারত সরকার বিশেষ দৃষ্টিভঙ্গি দিয়েছে। তার জন্য আলাদা মন্ত্রক তৈরি করেছে, যে ডোনার মন্ত্রক, ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়নের জন্য একটা মন্ত্রক তৈরি করা হয়েছে। ওনারা কী করেন, উত্তর পূর্বাঞ্চলের হিলি এরিয়া, পাহাড়ি অঞ্চলগুলো তো যেহেতু খুব বেশি উন্নত নয়, তাদের উন্নতির জন্য আলাদাভাবে ফান্ডিং করা হয়। তো উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, আসাম, সিকিম, এগুলো রয়েছে। এই 8টা রাজ্যের জন্য বিশেষ প্রভিশন রয়েছে। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দেখুন যে কেন্দ্র দিচ্ছে 60 টাকা এবং রাজ্যকে বহন করতে হচ্ছে 40 টাকা। কিন্তু উত্তর পূর্বাঞ্চলের সমগ্র রাজ্যের ক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্র দিচ্ছে 90 টাকা এবং রাজ্যকে বহন করতে হবে 10 টাকা। তো এটা একটু ভালো করে মনে রাখবেন যে PMAY এর কেন্দ্র এবং রাজ্যের শেয়ার হচ্ছে 60:40। কিন্তু যদি সেটা নর্থ ইস্টার্ন রিজিয়নের কোনো রাজ্য হয়, উত্তর পূর্বাঞ্চলের কোনো রাজ্য হয়, তাহলে সেটা শেয়ার হচ্ছে 90:10। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ নির্মাণের জন্য কত টাকা প্রদান করা হয়? তো প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ নির্মাণের জন্য সাধারণত সমতল ভূমিতে গৃহ নির্মাণের জন্য 1,20,000 টাকা প্রদান করা হয়, কিন্তু পাহাড়ি এলাকায় গৃহ নির্মাণের জন্য 1,30,000 টাকা প্রদান করা হয়। পরের প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PMAY প্রকল্পে নির্ধারিত গড়ের ক্ষেত্রফল কত? যে গড় নির্ধারিত করা হয় তা কতটুকু বড় গড় হতে পারে? তো সেটা হচ্ছে নির্ধারিত গড়ের ক্ষেত্রফল হচ্ছে 25 বর্গমিটার। পরের প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে গৃহ নির্মাণের জন্য সরকার থেকে অতিরিক্ত কত টাকা লোন পাওয়া যায়?
কোনো কারণে মনে করুন যে হাউস হোল্ড চাইছেন যে ওনার ঘরটাকে আর একটু বড়ো করে করবেন বা একটু টাকা লাগিয়ে সেটাকে করবেন, আর একটু উন্নত করে করবেন, এক্ষেত্রে ওনার টাকার প্রয়োজন হতে পারে। তো প্রধানমন্ত্রী আবাস যোজনায় যদি পাহাড়ি এলাকায় হয় তাহলে তো 1,30,000 টাকা পাওয়া যাচ্ছে, তারপরেও যদি উনি চান সরকার থেকে কিন্তু আরও 70,000 টাকা লোন নিতে পারবেন। তো সেটাই হচ্ছে প্রশ্ন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে গৃহ নির্মাণের জন্য সরকার থেকে অতিরিক্ত কত টাকা লোন পাওয়া যায়, সেটা হচ্ছে 70,000 টাকা লোন পাওয়া যায়, সেটা কিন্তু সুদ করে দিতে হবে পরবর্তীতে। পরের প্রশ্ন হচ্ছে ইন্দিরা আবাস যোজনা কবে চালু হয়েছিল? তো ইন্দিরা আবাস যোজনা চালু হয়েছিল 1985 সালে। তখনকার প্রধানমন্ত্রী কে ছিলেন? তখনকার প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। বা প্রশ্ন এমনভাবে হতে পারে যে ইন্দিরা আবাস যোজনা কোন প্রধানমন্ত্রীর আমলে চালু হয়েছিল? তো ইন্দিরা আবাস যোজনা চালু হয়েছিল রাজীব গান্ধীর আমলে 1985 সালে। তো দেখুন যে 1985 সালে চালু হয়েছিল ইন্দিরা আবাস যোজনা, সেটা পরবর্তীতে নাম চেঞ্জ করা হয় 2016 সালের মার্চে, চেঞ্জ করে নাম রাখা হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা। পরের প্রশ্ন হচ্ছে আবাস যোজনার প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত সফটওয়্যারের নাম কি? তো বর্তমানে তো সব কিছু অনলাইন হয়ে গেছে, তো সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করা হয় এগুলো। তো আবাস যোজনার প্রশাসনিক কাজের জন্য যুক্ত সফটওয়্যারের নাম হচ্ছে আওয়াজ সফট বা আবাস সফট। সেটা জুলাই 2010 সালে লঞ্চ করা হয়েছিল সেই সফটওয়্যারটা, যার মাধ্যমে কিন্তু ওই আবাস যোজনার সমগ্র কাজকর্ম দেখা হয়। পরের প্রশ্ন হচ্ছে আবাস যোজনার অর্থরাশি কতটি কিস্তিতে প্রদান করা হয়? তো যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় ঘর পেয়েছেন ওনারা নিশ্চয়ই জানেন যে একসাথে কিন্তু টাকাগুলো দেওয়া হয় না, 3টি কিস্তিতে টাকা দেওয়া হয়। প্রথম কিস্তিতে ঘর বানানোর আগে দেওয়া হয় একটা অর্থরাশি, সাপোজ সেটা খুব সম্ভবত 40,000-এর মতো দেওয়া হয়। তো এই টাকা দিয়ে কী করতে হবে? এই টাকা দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় সামগ্রী কিনবেন, কেনার পর যদি সেটাকে বেজ লেভেল করে নিতে হবে। বেজ লেভেল করে নেওয়ার পর তদারকি করে দেখবে যে আপনি কাজ ঠিকঠাক করছেন কিনা। যদি দেখা যায় যে আপনি কাজ করছেন তাহলে পরের কিস্তি পাবেন, এবং পরের কিস্তি পাওয়ার পর এটাকে লিন্টেল লেভেল করতে হবে, করার পর কিন্তু লাস্ট কিস্তি পেয়ে যাবেন। এভাবে কেন করলো? অনেকে কী করেছেন, অনেকে আগে কী করতেন যে আবাস যোজনার জন্য টাকা নিয়ে উনি ঘরটা তৈরি করলেন না, অন্য কোনো কাজে টাকাগুলোকে খরচ করে ফেললেন। তো সরকার দিচ্ছে ঘর তৈরি করার জন্য, কিন্তু সেটা যদি অন্য খাতে খরচ করা হয় তাহলে তো হলো না, কারণ সরকারের যে প্রকল্প ছিল সবাইকে ঘর দিয়ে দেবে 2022-এর মধ্যে, সেটা তো সার্থক হচ্ছে না। সেজন্য কিন্তু বর্তমানে এমন সিস্টেম করেছে যে 3টি কিস্তিতে টাকা দেওয়া হবে। প্রথম কিস্তি দেবে, আপনি যদি কাজ করেন তাহলে পরের কিস্তি পাবেন, কাজ করলে তারপর পরের কিস্তি পাবেন, আদারওয়াইজ আপনি কিন্তু কোনো কিস্তিগুলো পাবেন না। তো সেটাই হচ্ছে আবাস যোজনার অর্থরাশি কিন্তু 3টি কিস্তিতে প্রদান করা হয়। পরের প্রশ্ন হচ্ছে BSY এর পুরো নাম কি? তো BSY এর পুরো নাম হচ্ছে বালিকা সমৃদ্ধি যোজনা। সেটা একটা কেন্দ্রীয় প্রকল্প। সেটা কাদের জন্য, বা বলে যদি প্রশ্ন যে BSY কাদের জন্য? BSY হচ্ছে শুধুমাত্র BPL পরিবারের মেয়েরা এর আওতাধীন। BPL পরিবারের মেয়েদের জন্যই BSY বা বালিকা সমৃদ্ধি যোজনা কেন্দ্র সরকারের একটি প্রকল্প চালু করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে SHG গঠনের জন্য ন্যূনতম সদস্য সংখ্যা কত? তো SHG আমরা NRLM এর আলোচনায় কিন্তু SHG নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি। তো আবার বলছি যে SHG গঠনের জন্য ন্যূনতম সদস্য সংখ্যা হচ্ছে 10 জন, এবং SHG গঠনের জন্য সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 20 জন। অর্থাৎ 20 জনের বেশি মেম্বার থাকতে পারবে না একটা SHG গ্রুপে, আবার 10 জনের কম মেম্বারও থাকতে পারবে না একটা SHG গ্রুপে। তো SHG গ্রুপে 10 থেকে 20 জনের মধ্যে সদস্য থাকতে হবে। আরেকটা কথা হচ্ছে SHG গ্রুপ তৈরি করতে গেলে কমপক্ষে 70% লোক BPL ভুক্ত হতে হবে। অর্থাৎ সাপোজ যদি আপনি 20 জন নিয়ে SHG গ্রুপ গঠন করেন তাহলে 20 জনের 70% মানে হচ্ছে 14 জন লোক থাকতে হবে BPL পরিবারভুক্ত। বাকিরা বিভিন্ন ক্যাটাগরি থেকে থাকতে পারেন, এবং APL ভুক্ত থাকতে পারবেন 10%। অর্থাৎ 20 জনের গ্রুপে 14 জন থাকতে হবে BPL ভুক্ত, 2 জন থাকতে হবে APL ভুক্ত। 14 যোগ 2 16, আর বাকিটা অন্য ক্যাটাগরিতে পড়বে। অন্য ক্যাটাগরি নিয়ে 20 জনের একটা দল গঠন করা যাবে। তো সেটা আপনাকে শিখতে হবে যে SHG গঠনের জন্য ন্যূনতম সদস্য সংখ্যা হচ্ছে 10 জন, SHG গঠনের জন্য সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 20 জন। SHG দলে BPL ভুক্ত সদস্য সংখ্যা কত হতে হবে? সেটা হচ্ছে কমপক্ষে 70%। এর বেশি হলেও হবে, যদি 100% BPL ভুক্ত হয় তাহলেও হবে, কিন্তু কমপক্ষে 70% BPL ভুক্ত থাকতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখুন যে SHG কী ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করে? তো SHG কি সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করে, নাকি কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করে, নাকি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে জমা করে, নাকি রেকারিং ডিপোজিট বা RD অ্যাকাউন্টে টাকা জমা করে? তো
তো এসএইচজি অবশ্যই সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করেন। এসএইচজি থেকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করা হয় সেটা হচ্ছে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট। পরের প্রশ্ন যে এসএইচজি দলে কত শতাংশ এপিএল সদস্য যুক্ত হতে পারেন, সেটা হচ্ছে 10% এপিএল সদস্য যুক্ত হতে পারেন। নেক্সট কোয়েশ্চেন, পঞ্চায়েত সমিতি স্তরে পদাধিকার সদস্য বা এক্স অফিসিও মেম্বার কে? তো পঞ্চায়েত সমিতি স্তরে এক্স অফিসিও মেম্বার হচ্ছেন এমএলএ বা বিধায়ক। পরের প্রশ্ন, জেলা পরিষদ স্তরে পদাধিকার সদস্য বা এক্স অফিসিও মেম্বার কে? তো জেলা পরিষদ স্তরের এক্স অফিসিও মেম্বার হচ্ছে এমএলএ ও এমপি দুজনেই, অর্থাৎ বিধায়ক এবং সাংসদ দুজনেই জেলা পরিষদ স্তরের পদাধিকারী সদস্য। পরের প্রশ্ন দেখুন যে একটা চিহ্ন দেয়া রয়েছে, এই প্রতীক চিহ্নটি কিসের প্রতীক চিহ্ন? তো সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর প্রতীক চিহ্ন। পরে আরেকটা রয়েছে যে দেখুন যে চিহ্ন, পরে একটা এসের মতো, বক্সের মধ্যে এসের মতো, এটি কিসের প্রতীক চিহ্ন? তো সেটা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বা PMGSY এর প্রতীক চিহ্ন। পরে একটা প্রতীক চিহ্ন রয়েছে দুটো ব্র্যাকেটের মতো করে, একটা হচ্ছে ব্ল্যাক, এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক না, এটা হচ্ছে গ্রিন, আর একদিকে রাখবে রেড, আর মনে হচ্ছে 4 জন লোক বসে আলোচনা করছে। তো সেটি কিসের প্রতীক চিহ্ন? তো সেটি হচ্ছে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন বা NRLM এর প্রতীক চিহ্ন। বাকি আরও কিছু প্রতীক চিহ্ন রয়েছে, আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেগুলো কিন্তু দেখে রাখবেন, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। তো আমরা জেনারেল নলেজ সেকশন থেকে আমরা অনেকগুলো আলোচনা করলাম সিলেবাস অনুযায়ী যেগুলো ছিল। তো জেনারেল নলেজের তো অ্যাকচুয়ালি কোনো সিলেবাস হয় না, তারপরেও এই স্কিমগুলো দিয়েছে, বিশেষ করে এই স্কিমগুলো দিয়েছে, মানে এগুলো থেকে প্রশ্ন করবে। তাছাড়া জেনারেল সায়েন্স রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, এগুলো থেকে কিছু কিছু প্রশ্ন করবে, জানা প্রশ্ন করবে। তো ত্রিপুরা নিয়েও কিছু পড়ে নেবেন, ত্রিপুরা থেকে কিছু প্রশ্ন করতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করবো। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো বর্তমানে যে ঘটনাগুলো চলছে সেগুলো নিয়ে হবে, যে 370 ধারা জম্মু কাশ্মীরে বিলুপ্ত হলো, সেটা নিয়ে প্রশ্ন হতে পারে। তারপর সম্প্রতি যে বন্যা হয়ে গেল বা ঝড়ঝঞ্ঝা হয়ে গেল হচ্ছে গিয়ে ওড়িশায়, সেটা নিয়ে প্রশ্ন হতে পারে। লোকসভা ইলেকশন হলো, লোকসভা ইলেকশন থেকে প্রশ্ন হতে পারে। এগুলো একটু দেখতে হবে, তো সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। যদি আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, তাহলে কিন্তু আমরা আলোচনা করব। তো আজ এখানে রাখছি, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ পড়াশোনা সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্য আপনি এই চ্যানেল থেকে পেয়ে যাবেন।